সমাধান কি? ফ্রি ভিসার গল্প আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। ভাগ্য ফেরানোর আশা নিয়ে 1 বছর আগে মালয়েশিয়া যান নারায়ণগঞ্জের মো. সেলিম। ধার দেনা করে তার খরচ হয়েছিল প্রায় 5 লাখ টাকা। কিন্তু যে কাজের কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছিল রিক্রুটিং এজেন্সি। বিদেশে গিয়ে তার বিপরীত কাজে যুক্ত করা হয় সেলিমকে। আমি বলেছিলাম কনস্ট্রাকশনের সাধারণ কাজগুলোতে যেন দেওয়া হয়, কিন্তু ওরা আমাকে শুরুতেই দিয়ে দেয় পাইলিংয়ে হ্যামারিংয়ের কাজ। আমি এটা কোনোদিন করিনি, কিন্তু ওরা আমাকে বাধ্য করে কাজটা করতে। ভয়ে আমার হাত পা কাঁপত, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। চাপের মুখে কাজ করতে গিয়ে এক পর্যায়ে দুর্ঘটনায় পড়েন সেলিম। শুরু হয় শারীরিক এবং মানসিক সমস্যা। তখন ঠিকমতো চিকিৎসাও পাননি বলে অভিযোগ তার। আমার এক পর্যায়ে এমন অবস্থা হয় যে মনে হচ্ছিল আমি মারা যাব। আমি চেয়েছিলাম 2-3 সপ্তাহের ছুটি নিয়ে দেশে এসে চিকিৎসা করাতে, কিন্তু কোম্পানি রাজি হয় নাই। পরে আমি ফিরে আসার সিদ্ধান্ত নেই। ওরা শেষ 2 মাসের বেতনটাও দেয় নাই। আমার 3টি বাচ্চা আছে। আমি যে মালয়েশিয়া থেকে 3টা চকলেট আনব সেটাও পারি নাই। 3টা পয়সাও আনতে পারি নাই। বিদেশে থেকে মরে যাওয়াটাই ভালো ছিল। বাংলাদেশে বাচ্চাদের না পারছি পড়াশোনা করাতে, না পারছি ভাত কাপড় দিতে। আফসোস করেন সেলিম। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে ঋণ পরিশোধের চাপ। দিশেহারা সেলিম কিভাবে সেটি পরিশোধ করবেন জানেন না। প্রবাসে গিয়ে সেলিমের যে অভিজ্ঞতা, বাংলাদেশের অনেকেই তেমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। দেশটি থেকে প্রতি বছর লাখ লাখ শ্রমিক মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে গিয়ে পরে নিঃস্ব হয়ে ফিরছেন খালি হাতে। অথচ শ্রমিক পাঠানো নিয়ে যত আলোচনা, শ্রমিকদের এরকম শূন্য হাতে ফিরে আসা নিয়ে ততটা আলোচনা নেই বাংলাদেশে। যদিও গেল সপ্তাহেই মধ্যপ্রাচ্যের একটি দেশ কাতারের আমিরের বাংলাদেশ সফরে আবারও জনশক্তি রপ্তানির বিষয়টি আলোচনায় এসেছে, কিন্তু কাতার সহ বিভিন্ন দেশ থেকে কেন বাংলাদেশি শ্রমিকরা ব্যর্থ হয়ে ফিরে আসছেন? কেন এবং কীভাবেই বা তারা প্রতারণার শিকার হচ্ছেন? ফ্রি ভিসার গল্প। খাদেমুল ইসলাম ছদ্মনাম। কয়েক মাস আগে শ্রমিক হিসেবে যান কুয়েতে। তবে তার ভিসা কোনো রিক্রুটিং এজেন্সি থেকে আসেনি। তাকে ভিসা জোগাড় করে দেন তারই এলাকার একজন কাতার প্রবাসী, যেটিকে বলা হচ্ছে ফ্রি ভিসা। অর্থাৎ তার নির্দিষ্ট কোনো চাকরি নেই, বেতনও নেই। তিনি কুয়েতে যাবেন, কিন্তু কাজ তাকেই খুঁজে নিতে হবে। এক্ষেত্রে তাকে সহায়তা করবেন কাতারে থাকা পরিচিতরা। মোটামুটি মৌখিকভাবে চুক্তিটা এমনই। বিনিময়ে যে বাংলাদেশি ব্যক্তি কুয়েতি নাগরিকের মাধ্যমে প্রবাসী ভিসা জোগাড় করেছেন, তিনি পাবেন কয়েক লাখ টাকা। এখান থেকে কুয়েতি নাগরিকও পাবেন একটা অংশ। যেহেতু এভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়া যায় না, ফলে এক্ষেত্রে সহায়তা নেওয়া হয় লাইসেন্সপ্রাপ্ত দেশীয় কোনো রিক্রুটিং এজেন্সির। কুয়েতি নাগরিকের দেওয়া ভিসাকে সামনে রেখে নিয়োগপত্র, আকামা, বেতন, কাজের ধরন, বিমান টিকিট সহ সকল কাগজপত্রের কাজ করে দেয় রিক্রুটিং এজেন্সি। বিনিময়ে তাদের দিতে হয় আরও কয়েক লাখ টাকা। এই পুরো প্রক্রিয়া পরিচিত ফ্রি ভিসা নামে। খাদেমুল ইসলাম এই ফ্রি ভিসাতেই 5 মাস আগে কুয়েত গিয়েছেন। সব মিলিয়ে তার খরচ হয়েছে 7 লাখ টাকা, কিন্তু যাওয়ার পর তিনি কোনো নির্দিষ্ট কাজ জোগাড় করতে পারেননি। বসেছিলেন কয়েক মাস। কিছু খুচরা কাজও পেয়েছেন, কিন্তু বেতন কম। খাদেমুল বিবিসি বাংলাকে বলছিলেন, কুয়েতে যে এমন অবস্থা হবে আগে বুঝিনি। এখানে কাজ পাওয়া কঠিন। আমার আকামার মেয়াদ, কাজের অনুমতি 1 বছর। কিন্তু যে টাকা খরচ হয়েছে 1 বছরের মধ্যে সেটা তোলা সম্ভব না। আর যে কুয়েতি নাগরিক আমাকে নিয়োগের প্রয়োজনীয়তা দেখিয়ে কুয়েত সরকার থেকে আমার ভিসা ম্যানেজ করে দিয়েছে, তিনি তো আমাকে চাকরি দেবেন না। তার কাজ ছিল ভিসা ম্যানেজ করা। বরং 1 বছর পর আকামার মেয়াদ বৃদ্ধির জন্য আমাকে আবার তার কাছেই যেতে হবে। আবার তাকে কয়েক লাখ টাকা দিতে হবে। এরা আবার অনেক সময় আকামার মেয়াদ বৃদ্ধি করে না, বরং কুয়েত সরকারের কাছে নতুন কাউকে আকামা দেওয়ার জন্য আবেদন করে। তাহলে সে বেশি টাকা পাবে। তখন তো আমাদের অবৈধ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। খাদেমুল ইসলাম এখন মনে করছেন, যত টাকা তিনি খরচ করেছেন সেটা দিয়ে দেশেই কিছু একটা করা সম্ভব ছিল। সবাই মনে করে বিদেশে গেলেই টাকা, কিন্তু এখানে কি অবস্থা সেটা কাউকে বলতে পারছি না। গ্রামে মানুষ মনে করছে আমার পরিবার বড়লোক হয়ে গেছে, আমি প্রচুর টাকা পাঠাচ্ছি। কিন্তু এখানে যে অবস্থা সেটা কাউকে বলতেও পারছি না। বলছিলেন ইসলাম, ব্যর্থ হয়ে ফেরা শ্রমিকের সংখ্যা কত। কাঙ্ক্ষিত চাকরি না পাওয়া, বেতন কম, আকামা নবায়ন না হওয়া,
অসুস্থতাসহ বিভিন্ন কারণে শ্রমিকেরা ফিরে আসেন, কিন্তু যখন ফিরে আসেন তখন তারা যথেষ্ট উপার্জন করতে পারেন না। ফলে দেশে ফিরে নতুন করে ভুগতে হয় ঋণ পরিশোধের চাপে। কিন্তু বাংলাদেশে এমন ফিরে আসা শ্রমিকের সংখ্যা কত, বাংলাদেশে তার কোনো হিসাব নেই। তবে যেসব শ্রমিক অবৈধ হয়ে পড়ার পুলিশের হাতে গ্রেপ্তার হন কিংবা অন্য কোনো কারণে গ্রেপ্তার হন, তাদের আউট পাস দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এসব আউট পাস নিয়ে ফেরত আসা শ্রমিকের একটা হিসাব আছে। 2023 সালে এরকম কর্মীর সংখ্যা 8-6 হাজারেরও বেশি। আর 2024 সালের প্রথম 3 মাসে ফেরত এসেছে 1-5 হাজার। সব মিলিয়ে গেল কয়েক বছরে আউটপাস নিয়ে ফেরত আসা কর্মীর সংখ্যা বছরে গড়ে 7-0 থেকে 8-0 হাজার, যদিও সামগ্রিকভাবে ব্যর্থ হয়ে ফিরে আসা শ্রমিকের সংখ্যা এর কয়েক গুণ বেশি বলেই মনে করা হয়। কিন্তু তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই সরকারের কোনো সংস্থার কাছে। দায় কার? বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর কাজটি করে মূলত রিক্রুটিং এজেন্সিগুলো। নির্দিষ্ট চাকরি, বেতনের অঙ্ক ইত্যাদি উল্লেখ করে চুক্তির মাধ্যমে শ্রমিক পাঠানো হলেও প্রায় সময়ই কাগজ আর বাস্তবতার মধ্যে মিল থাকে না বলেই অভিযোগ ভুক্তভোগীদের। তবে মূল সমস্যাটা হচ্ছে ফ্রি ভিসার কারণে। রিক্রুটিং এজেন্সি এবং সরকারি প্রতিষ্ঠান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি বলছে, প্রতি বছর যত জনশক্তি রপ্তানি হচ্ছে তার 6-5 থেকে 7-0% যায় ফ্রি ভিসায়। এই যাওয়ার ক্ষেত্রে আবার অর্থের বিনিময়ে তাদের কাগজপত্র করে দিচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো, যদিও এজেন্সিগুলো এর পুরো দায় নিতে নারাজ। জানতে চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রা এর মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, শ্রমিকদের ব্যর্থ হয়ে ফিরে আসার একক কোনো কারণ নেই। অনেক শ্রমিক বিদেশে গিয়ে যে প্রজেক্টে তার কাজ, সেখানে কাজ করছে না। বেশি বেতন পেলে সে অন্য কোনো প্রজেক্টে চলে যাচ্ছে। কিন্তু এটা আইনগতভাবে বৈধ না। কিন্তু তারা এই ঝুঁকিটা নিচ্ছে। ধরা পড়লে কিন্তু তখন তাদের ফেরত আসতে হয়, বলেন চৌধুরী। আর যারা ফ্রি ভিসায় যাচ্ছে আত্মীয়স্বজনের মাধ্যমে, সেখানে টাকাটার লেনদেন হয় মূলত আত্মীয়স্বজনদের কাছেই। এখানে কিছু রিক্রুটিং এজেন্সি শুধু সরকারি আনুষ্ঠানিকতাটা করে দেয়।